দর্শক স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে। রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানটা কোথায়? এ নিয়ে দেশের রাজনীতির নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। আমার ঠিক পাশেই রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডক্টর নীলুফার চৌধুরী মনি এবং তার পাশেই রয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাদের কালের কণ্ঠের স্টুডিওতে। প্রথমে নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যেতে চাই। দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে সরকার নিয়ে। সম্প্রতি একটি গোল টেবিল বৈঠকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরেই আরেকটা সরকার রয়েছে, এই সরকার হয় এনসিপি, নয় জামাত, নয়তো বিএনপি। আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচক আমার প্রিয় ভাই মঞ্জু ভাইকে শুভেচ্ছা। দেখেন, সরকারের ভিতর সরকার রয়েছে, এটা সত্যি কথা, এবং সবসময়ই থাকে। কম পাওয়ারফুল এবং বেশি পাওয়ারফুল এরকম থাকে। আমার কাছে মানে আমি ইন্ডিভিজুয়াল একভাবে বলতে পারবো না। অনভিজ্ঞ সরকার এইটুকু বলতে পারি। একটা অনভিজ্ঞ সরকার যে কোনো কিছু খড়কুটো ধরে সে আগে শিখতে চায়, জানতে চায়, হয়তো বুঝায় না। সেইখানে যারা তার উপর এই মুহূর্তে যারা সুবিধাটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি, লাইক আমি যদি বলি যে কয়েকদিন আগে জামাতের একটা প্রোগ্রাম হলো। জামাতের প্রোগ্রামে 54 বছর বাংলাদেশের কখনোই ট্রেন ভাড়া নিতে দেখিনি আমরা, নাকি মঞ্জু ভাই? ট্রেন ভাড়া হয় নাই। সেইখানে আমরা দেখলাম যে 4টা রুটেরই ট্রেন ভাড়া নেওয়া হলো, এবং যে সুবিধা সরকারি অনেক গাড়ি ব্যবহার না, এটা কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে এটা লভ্যাংশের দিক থেকে এটা নিয়ম আছে। এটা হয়নি, আমি সেটাই বললাম। নিয়ম আছে, ওইভাবে হয়তো নাই। নিয়ম যদি থাকতো ওইভাবে, তাহলে এর আগে বিএনপি সরকারে ছিল, আওয়ামী লীগ সরকারে ছিল, জাতীয় পার্টি সরকারে ছিল, এবং অনেকেই কিন্তু ওইখানে স্বৈরাচারও ছিল। আওয়ামী লীগের 15.5 বছর, জাতীয় পার্টির 9 বছর। সো আমরা ওইটা দেখি নাই। আমরা দেখেছি টিকিটগুলো কিনেছি কিছু কিছু, 2-1টা কম্পার্টমেন্টের, সেটা দেখেছি। আমার কথা হচ্ছে যে চলাফেরা দেখলেই এই প্রথম এত বড় প্রোগ্রাম জামাত করলো এই সরোয়ার্দিতে, এত বড় প্রোগ্রাম, এটা সরকারের সহযোগিতা ছাড়া হয় না, এখান থেকে বোঝা যায়। এবং আপনি যদি প্রশাসনের দিকে তাকান, বলতে চাচ্ছেন যে এটা জামাত তার শক্তি প্রদর্শন করেছে। শক্তি প্রদর্শন কিনা জানি না, চেষ্টা করেছে শক্তির কথা বলে। কিন্তু আমরা এটাও জানি যে যেখানেই জামাত যদি এই প্রোগ্রামটা বরগুনার ওই চিপার মধ্যে করতো, বা তেঁতুলিয়া, টেকনাফ, তেঁতুলিয়া যেখানেই হোক করতো, এই এতগুলো মানুষই হতো। কারণ তাদের যতগুলো মানুষ ততগুলোই তারা উপস্থিত হয়। সো আর ওইখানেও আবার কিছু কথা আছে, দেখা গেছে যে কেউ কেউ বলেছে যে আমাদের এনেছে, আমরা আসছি অন্য দলের থেকে, যারা পতিত সরকারের লোকজন আসছে, আমরা ওইটাও কিছুটা ভিডিওতে দেখেছি। তো এইসব নিয়ে আমরা কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে জামাত প্রোগ্রামটা করেছে, এত বড় একটা প্রোগ্রাম করেছে সরকারের সহযোগিতায়, সমস্ত ঢাকার এই একটা সাইড ব্লক দিয়ে। তো সেইটার সঙ্গে জামাতের যদি আমরা প্রশাসনিকভাবে দেখি, প্রশাসনে যত চাকরিজীবী আছে সবচেয়ে ভালো পজিশনে জামাতের আছে, অথচ থাকার কথা না। যেহেতু প্রশাসনের কথা বলছেন, আমি একটু যোগ করি, সেটা প্রশাসনের মাঠ পর্যায়ে অনেক কর্মকর্তা এবং সচিব অথবা আপনার ইউএনও ম্যাজিস্ট্রেট, তারা বলছেন যে কেউ পরিচয় দিচ্ছে তারা ক্যারিয়ার শুরুতে ছাত্র দল অথবা ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে তো মানে বলাই যায় যে সরকারের ভেতরের সরকার হয় জামাত, নয়তো বিএনপি। শোনেন না, তারপরে বলি এনসিপির কথা আপনি কেন বাদ দিবেন? আপনি বিএনপির কথা, বিএনপিকে ফেলে দিলেও আপনার বিএনপি এটাই যায় নাই, বা এটা বাইরে না বিএনপি, ওইটাও আমি বলছি। এনসিপি গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এবং তারপরে যে ফরিদপুরে বা অন্য জায়গায় যে তাদের যে সমাবেশগুলো, তাদের যে পদযাত্রা, গোপালগঞ্জে হঠাৎ মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল, এবং সেইখানে যে দুর্ঘটনা যা কিছু হলো, সেটা সরকারের ছত্রছায়া, এবং সরকার যেভাবে একজন প্রধানমন্ত্রীকে যেভাবে প্রটোকল দেয়, এনসিপিকে সেইভাবে প্রটোকল দিয়ে
তো আপনি এটা কি তাহলে সরকারের সুবিধা সবগুলো নিচ্ছে না, এবং সরকার স্বাচ্ছন্দ্য পায় কথা বলতে এনসিপির সাথে, অন্য কারোর সাথে না। এটা আমি এক কথায় শেষ করলাম। আর বিএনপির কথা যদি আপনি বলেন, বিএনপি অনেক দিন সরকারে ছিল, অনেক বছর সরকার চালিয়েছে। বিএনপি সবচেয়ে বাংলাদেশে বড় একটা সংগঠন, সেখানে আপনি ফেলে দিলে সেটা দিলেও অনেক দিন সরকারে ছিল। এবং এখানে ক্রনোলজিক্যালি বিএনপি আপনার প্রোগ্রামে সবগুলোতে অ্যাটেন্ড করে, যেটা হলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক। এরাই একটা সময় কেউ কেউ পরবর্তীতে রাজনীতি না করে হয়তো বা ক্যাডার হয় বা বিভিন্ন চাকরি করে। সেখানে যত বড় দল ততগুলোর মানুষের যদি কিছুটাও যদি একটা অংশে যায়, সেখানে কিন্তু একটা জনবহুল হয়। তো সেইখানে আপনি বিএনপিকে কোনোখানেই ছাড় দেওয়া হয় নাই, বরং এটা বলছে যে এখানে লোক পাওয়া যাচ্ছে না তাদের, জামাতের তো লোক পাওয়া যাওয়ার কথা না, এত লোক পাওয়া যাচ্ছে না, তখন বলছে সফট বিএনপি, মানে বিএনপিও দেওয়া যায় না। আপনি যদি প্রমাণস্বরূপ ডিসি নিয়োগের কথা দেখেন, তো ডিসিতে কয়জন, 4-5 জন বিএনপির আসছে, অথচ নর্মালি চোখ বন্ধ করে যে এই যে এতদিন যে না পাওয়ার মানুষগুলো আমাদের, তাতে কিন্তু সিংহভাগ বিএনপির আসার কথা, সেখানে কিন্তু আসে নাই। আপনার সচিব নিয়োগের গুলা আপনি যদি ধরেন, আপনি আঙ্গুল দিয়ে হিসাব করে করে বলতে পারবেন, মঞ্জু ভাই আরও বলতে পারবে যদি বলেন যে কতগুলো সচিব জামাত মনা, কতগুলো সচিব বিএনপির, 2-4 জন আছে কিনা বিএনপির সন্দেহ আছে। তাহলে কিভাবে বলে? এখন আপনার একটা জেলায় গেলে যখন লোকবল বেশি হয়, তখন মানুষ, আপনিও যদি ওইখানে থাকেন, আপনি বেশি লোক দেখলে তার পক্ষে যাওয়াটা, এটা তো আমাদের ইসলামই বলছে যে 10-এর কথা আল্লাহ, ওইখানে 10-এর সাক্ষী আল্লাহ বিশ্বাস করে। তো সেইখানে সরকারের ভিতরে বিএনপির মিনিমাম কিছু নাই, এখন তাদের লোক নাই, যতটুক লোক আছে তারা ততটুকু পাওয়ার খাটাচ্ছে সব জায়গায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে একটু আসতে চাই। প্রশ্নটা ছিল সরকারের ভেতরে আরেকটা সরকার। আপা যেহেতু বলল যে এই সরকারের ভেতরে জামায়াত মনা লোক বেশি, তাহলে কি এটা বলা যায় যে সরকারের ভেতরে সরকারটা জামায়াত? দেখেন, ধন্যবাদ আপনাকে প্রথমে, দর্শক এবং আপনাকে শুভেচ্ছা। যে এ ধরনের অন্তর্বর্তী সরকার যখন থাকে, যাদের কোনো দলীয় লোক থাকে না, তাহলে সে সরকারটা চালাবে কিভাবে? ধরেন, একটা তো ছিল আওয়ামী লীগের লোকজন ছিল, তা আওয়ামী লীগের লোকজনকে যদি সরিয়ে দেওয়া হয়, বা ফ্যাসিবাদের লোকজন যারা অন্যায় করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, আপনি যখন তাদেরকে সরিয়ে দিবেন, সেখানে রিপ্লেস করবেন কাকে দিয়ে? যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, তাদের কোনো রাজনৈতিক অভিলাষ বা সেভাবে নেটওয়ার্ক ছিল না। এমনিতে ধরেন ডক্টর ইউনূসকে সমালোচনা করা হচ্ছে যে উনি গ্রামীণ ব্যাংকের লোক দিয়েছেন, ব্যক্তিগত লোক দিয়েছেন, একটা তো সমালোচনা কেউ কেউ করে, স্বজনপ্রীতি করে। কথা হচ্ছে, ওনাকে তো এই রাষ্ট্রটা চালাতে হলে ওনার তো একটা বিরাট একটা ফ্রেমওয়ার্ক, বিরাট একটা নেটওয়ার্ক ওনার লাগবে। সেখানে উনি লোকগুলো নিয়োগ দিবেন কিভাবে? এখন আপনি একটা জিনিস আছে যে বঞ্চিত কর্মকর্তারা, ঠিক আছে, আগের সময়ে যে সমস্ত যোগ্য লোকেরা বঞ্চিত ছিলেন, অবহেলিত ছিলেন, পদোন্নতি পান নাই, নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে ছিলেন, একটা দাবি তো তাদের কাছ থেকে আছে যে তাদেরকে আপনাকে রিপ্লেস করতে হবে। তো সেই বঞ্চিত হয়েছেন কারা? বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের হিসাবে যারা। এনসিপির তো কোনো রাজনৈতিক দলও ছিল না, তাদের তো কোনো ওইভাবে দলের লোক নাই। এখন হয়তো তারা কেউ আত্মীয় স্বজন আছে, কারো পরিচিত জন আছে, নানা নেটওয়ার্কের মধ্যে দিয়ে তাদের একটা পরিচিত জন তৈরি হচ্ছে। আমাদের প্রশাসনিক ব্যবস্থা তো খারাপ, তদবির করে, তদবির ছাড়া ট্রান্সফার হয় না, তদবির ছাড়া প্রমোশন হয় না। এগুলো তো আমাদের, আমরা এই জন্য তো নতুন বাংলাদেশের কথা বলছি। তদবির সবাই করে, তদবির আমরা দেখছি যে ধরেন বিএনপির একটা লোকও যে বঞ্চিত ছিল, সে হয়তো বিএনপির মাধ্যমে তদবির করতে না পারলে সে এনসিপির মাধ্যমে তদবির করে, কেউ আছে জামাতের মাধ্যমে তদবির করে। আমার মূল কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তাকে এই ধরনের একটা, এবং সেই জায়গায় যখন একটা সরকারের পুরো প্রশাসন যন্ত্র পালিয়ে যায় বা আত্মগোপনে চলে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা দুর্নীতিগ্রস্ত হয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন এরকম একটা ম্যাসিভ রিপ্লেস করতে গেলে আপনাকে ওই সরকারের ভেতরে সরকারের একটা অভিযোগ আসবেই। এবং এখানে আপনি দেখেন, আমি যদিও একটা ছোট্ট বিষয় মনিয়াপার ইনফরমেশনের ব্যাপারে বলি, বাংলাদেশ রেলওয়ে ওই যে ট্রেন ভাড়ার ব্যাপারে যেটা বলেছে, বাংলাদেশ রেলওয়ে বলছে যে আমরা এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে আছে, আমরা ট্রেন ভাড়া দেই। এর আগে কাকে দিয়েছে? আওয়ামী লীগকে দিয়েছে। 2023 সালে তাদের বগুড়া বা যশোরের প্রোগ্রাম ছিল, সেখানে 8 জোড়া ট্রেন তারা ভাড়া দিয়েছে। অর্থাৎ এই ভাড়াটা, এই সুযোগটা সবসময় পায় সরকারি দল। কোনো বিরোধী দলকে আপনি কখনো ট্রেন ভাড়া দিয়েছে এ ধরনের নজির আপনি দেখবেন না। তাহলে কি আপনার প্রশ্ন, মানে উত্তরে এটা কি বলা যায় যে বিধানটা আছে, ঠিক আছে না?
যেমন একজন নাগরিক হিসাবে আপনি থানায় যদি জিডি করেন, থানায় যদি আপনি লিখেন যে আমি আমার গ্রামে যেতে আমার একটা বিপদ আছে, আমার একটা ঝুঁকি আছে, বাংলাদেশের আইন বলছে যে আপনাকে ওই রাষ্ট্র বা পুলিশ আপনার নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু আমাদের দেশে কি সাধারণ লোকেরা সেই নিরাপত্তা পায় না। তো লোকে আপনি থানায় গিয়ে যদি নিরাপত্তা চান আপনাকে বলবে যে আপনার যাওয়ার দরকার নেই, আপনার রিস্ক আছে ভাই, আমাদের পুলিশ নাই। কিন্তু আপনি যদি সরকারি দলের লোক হন তাহলে আপনাকে বলবে যে আরে আপনার যাওয়া আসায় যদি আরো কিছু বাড়তি লাগে নিরাপত্তা সেটাও আমরা দিব। তার মানে হচ্ছে ওই জামাতকে যে 8 জোড়া বা 4 জোড়া ট্রেন তারা দিয়েছে, তারা একটা সরকারি দল বা সরকারি দলের একটা মানে বলা যায় যে সহযোগিতামূলক মনোভাব থেকে তারা দিয়েছে। তো আমাদের এই জন্যই বিএনপি হয়তো অভিযোগ করছে যে জামাতের প্রতি সহযোগিতামূলক তো সহযোগিতামূলক মনোভাব থাকবে না। আপনি তাদের সারা জীবন মিটিং করতে পারে নাই, তারা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। এখন আমরা তো বলছি এখন আমাদের রাষ্ট্র, আমাদের সরকার। আমি কিন্তু এই সরকারটাকে বিএনপির বা জামাতের বা এনসিপির বলি না, আমি বলি এটা একটা সর্বদলীয় সরকার। কেন সর্বদলীয় সরকার? দেখেন এই সরকারের মধ্যে কিন্তু আওয়ামী লীগও আছে। আপনি দেখবেন আওয়ামী লীগের নিয়োগকৃত একটা বিরাট অংশ এখনো সেখানে কন্টিনিউ করে যাচ্ছে। তার মানে আওয়ামী লীগের এখানে অংশীদারিত্ব আছে এই সরকারের মধ্যে। বিএনপির তো স্বভাবতই আছে, কারণ আপনি যখন ওই যে বললাম প্রশাসনে আপনি যখন লোক নিয়োগ করতে চেয়েছেন, বঞ্চিতদের তালিকা করেছেন, সেখানে তো 70 ভাগ 80 ভাগই বিএনপির লোক, 20 ভাগ 30 ভাগ জামাতের লোক, অন্যান্য দলের ভাগ হয়তো অল্প স্বল্প কিছু আছে। সুতরাং অটোমেটিক্যালি এই সরকার আপা মন্তব্য করে বলেছেন যে বেশিরভাগ জামায়াত মানা, আপনি এটা কতটুকু সমর্থন? এটা ধরেন মুশকিল হলো কি আপনার এটা কিন্তু আপনি বিএনপির থেকে অভিযোগ পাবেন জামাতের ব্যাপারে, জামাত থেকে অভিযোগ পাবেন বিএনপির ব্যাপারে, এনসিপির ব্যাপারে অভিযোগ আছে। অভিযোগ বিষয়টা যেহেতু তুললেন একটু বলতে চাই যে একটা সময় তো আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত বিএনপি জোটবদ্ধ হয়ে মাঠে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, এখন তারা আবার পরস্পর বিরোধী হয়ে গেল কেন? এই কথাটা নিয়েই আমি বারবার কথা বলছি যে দেখেন এর আগের কথাটা বলি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এনসিপিকে প্রোটোকল দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এনসিপি একটা থ্রেটের মধ্যে পড়েছে। এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা আমাদের জুলাই অভ্যুত্থানের নায়ক, সুতরাং তাদের কিছু একটা হলে এটা একটা সেন্সিটিভিটি ক্রিয়েট করবে। এবং আওয়ামী লীগ কিন্তু এখন বেশি ক্ষুব্ধ হচ্ছে তাদের প্রতি, আমরা যেটা আচরণে দেখতে পাচ্ছি, ফলে তাদের একটু এক্সট্রা থাকবে। যেমন দেখেন বেগম জিয়া দেশে আসার পরে কি হয়েছে, সরকার প্রোটোকল দেয় নাই। সরকার কি ওনাকে সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রিসিভ করে ওনার বাসা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে নাই? যদি না করতো কি হতো? বেগম জিয়া বাসায় পৌঁছতে 6 ঘন্টা সময় লাগতো, এত মানুষ ক্রাউড হয়েছে। এখনো অনেকে বলছেন যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, তার সিকিউরিটির রিজন আছে, তার সিকিউরিটির ব্যাপার আছে। উনি দেশে আসলে যে লক্ষ লক্ষ মানুষ ক্রাউড হবে, সেখানে কি সরকারের সহযোগিতা ছাড়া উনি বাসায় পৌঁছানো, আইন শৃঙ্খলাভাবে পৌঁছানো সম্ভব তো না। তো এই জায়গায় আমরা আসলে একে অপরের দিকে আঙ্গুল তুলছি কেন? আমার কাছে মনে হচ্ছে ওরা বেশি প্রোটোকল পেয়ে যাচ্ছে আমার চাইতে বেশি, আমার তো প্রোটোকল বেশি পাওয়ার কথা। এই ধরনের জায়গা থেকে আপনি যে প্রশ্নটা তুলেছেন এটার সাথে এটা একটা সম্পৃক্ততা আছে। সেটা হলো যে যখন আমরা একটা বিপদে পড়ি তখন আমরা সবাই এক থাকি, সবার স্ট্যাটাস সমান হয়ে যায়। আমরা যখন জেলে ছিলাম সবার স্ট্যাটাস সমান। আমরা যখন একটা বিপদে পড়েছি, হাসপাতালে গিয়েছি, রক্ত লেগেছে, তখন একের রক্ত আরেকজনকে দিয়েছি আমরা। এখন স্ট্যাটাসটা বের হওয়ার পরে, শান্তিপূর্ণ আসার পরে, এখন আমি হিসাব করছি আমার জনসভায় কত লোক বেশি, আমি বড় দল, আপনি মনে করছেন আপনার জনসভায় তো লোক কম, আপনি ছোট দল। এটা জগতের নিয়ম। যখন সুদিন আসে, একটু অন্যদিকে যেতে চাচ্ছি যে আপনি যেটা বলেছেন যে এনসিপি কে প্রোটোকল দিচ্ছে, এই প্রোটোকল কি অন্তর্বর্তী সরকার সফট কর্নার থেকে মানে তাদের নিজেদের লোক হিসেবে দিচ্ছে? কারণ প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমাকে নিয়োগ দিয়েছেন ছাত্ররা, তারা বললে আমি যখন বলবে তখন চলে যাব। তো ওই ক্ষেত্রে কি যেহেতু তারা নিয়োগদাতা, সেই ক্ষেত্রে কি প্রোটোকল দেওয়া হচ্ছে এনসিপি কে? হ্যাঁ, এটা তো অত্যন্ত পরিষ্কার, এখানেও কোনো লুকোছাপার বিষয় নাই যে এনসিপি এই সরকারের মধ্যে এনসিপির একটা ফেভার পাওয়ার একটা প্রবণতা আছে। প্রবণতাটা কেন আছে সেটা স্বয়ং প্রফেসর ইউনূসই বলেছেন যে এরাই আমাদের নিয়োগদাতা। এবং আপনার কি মনে পড়ে না প্রফেসর ইউনূসকে রিসিভ করতে কারা গিয়েছিলেন এয়ারপোর্টে? মির্জা ফখরুল গিয়েছিলেন, জামাত আমির গিয়েছিলেন, আপনার এই যে নাহিদ এবং আসিফই তো রিসিভ করেছেন। তারাই তো মানে এই সরকারের অংশীদার হয়েছেন এবং নাহিদই তো এখন এনসিপির সভাপতি, তাই না? তো সুতরাং এই জায়গাটা থেকে আপনাকে এখানে মার প্যাঁচ বা ভুল বোঝাবুঝির বিষয় নাই। আমি বারবার বলি এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে এবং এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে ছিল, সবাই আমরা অংশীদার ছিলাম, সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হাতে আমরা ক্ষমতাটা তুলে দিয়েছি,
ঠিক আছে, এখানে যখন আমরা ক্ষমতা তুলে দিয়েছি এখন আমি সমালোচনা করতে পারছি, তখন তো আমি সমালোচনা করি নাই। তারও আগে তাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি। কি ক্ষমতা দিয়েছি? ডাক দেওয়ার ক্ষমতা। আচ্ছা, আমরা কি কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেছি? মনিয়াপা জয়েন করেছে, আমি করেছি? করি নাই তো। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ঢাকা ঘেরাওয়ের ডাক দিয়েছে আমরা তো সেটাতে অংশগ্রহণ করেছি, সমর্থন দিয়েছি। সুতরাং এখন এই বিতর্কগুলো তোলা যেতে পারে এবং বিতর্ক আসাও উচিত। বিতর্ক না আসলে তো আমাদের মধ্যে সংশোধন হবে না। কিন্তু এটা আছে, এটা অস্বীকার করার, লুকানো কিছু নেই। এই সরকার এনসিপির প্রতি বায়াস, এটাতে একেবারেই এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই এবং এই বায়াসনেসটা ন্যাচারাল ওয়েতে হয়েছে। জি, ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, আগামী নির্বাচন কত দূর আপনারা, এবং তারেক রহমান দেশে ফিরবেন কবে, বা কেন তিনি এত সময় নিচ্ছেন দেশে ফিরতে? একটা কথার আমি প্রতিবাদ না করেই পারলাম না, যেটা বেগম জিয়ার সিকিউরিটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিকিউরিটি আর এনসিপির সিকিউরিটি এক জিনিস না। উনি তিনবারের প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্ট সে সারা জীবন সিকিউরিটি পায়। হ্যাঁ, স্বৈরশাসক যখন থাকে সে দিবে কি দিবে না এটা তার ব্যাপার, সে অনেক কিছুই অন্যায়ভাবে হস্তগত করেছে, সেটা অন্য জিনিস ছিল। কিন্তু সিকিউরিটি পাওয়ার অধিকার তার আছে, এটা স্পেশাল। এবং তার বয়সজনিত কারণ, তার শারীরিক অসুস্থতা সব কিছু মিলে, এবং এত ভিড় সরানোর সিকিউরিটি, আর কাউকে ওইখানে স্পেশাল কাউকে একদম ডগ স্কোয়াড দিয়ে খালেদা জিয়াকে সিকিউরিটি দেয় নাই। ঝুঁকি, জীবনের ঝুঁকি থাকলে দিবে না পা। ডগ স্কোয়াড দিয়ে আপনার উস্কানিমূলক কথা বলে যদি কেউ জীবনের ঝুঁকি বাড়ায়, সেটার জন্য সরকার কি সবার জন্য তাই করে? আমার কথা হচ্ছে সবার জন্য কি তাই করে? আপনার কোন এলাকায় শীতের সময় আপনি গরমের কাপড় পরলে যেমন হবে না, গরম দিনে শীতের কাপড় পরলেও হবে না। তো যে এলাকায় যায়, যে এলাকায় গিয়ে কোন ধরনের উল্টা কথা বললে তাদের জীবনে রিস্ক বাড়তে পারে, এটা কিন্তু তারা করবে। এই কাজগুলো, একটা মুক্তিযোদ্ধাকে আমরা সবসময় সম্মান দিতে চাই, কিন্তু মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকবে এমন কোনো প্রতিশ্রুতি নাই। যদি তাই থাকে তাহলে এত চাঁদাবাজের গল্প শোনা যেত না। এই যে গতকালকে যে জিনিসটা আমরা দেখলাম, যে একবার চাঁদা নিয়ে আসছে, আবার চাঁদা আনতে গিয়ে তারা অ্যারেস্ট হলো। এই যে আওয়ামী লীগের সাবেক এমপি, তাও কি সংরক্ষিত আসনের এমপি, সে তো কি করছে কি করে নাই সেটা না, সেটা সরকার বুঝবে। কিন্তু চাঁদাবাজদের চাঁদা তো আনতে যেতে পারে না। এখন এই চাঁদা আনার জন্য যদি ডগ স্কোয়াডের সিকিউরিটি দিতে হয়, যেটা ধানমন্ডিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পরে গিয়ে ছাড়াই আনছে তারা, তো এই জিনিসগুলো তো খুব দুঃখজনক। আমি আবারও বলছি, একটা মুক্তিযুদ্ধে যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার সব সময়ের জন্য রাজাকার। তো সেইখানে আমি আমার পুরানো কথা আমি তাকে জেনে পুরানো দিনের স্যালুটটা দিলাম, কিন্তু বর্তমানে যে কাজগুলো করছে সেটার জন্য আমি তাকে ডগ স্কোয়াড দিব? তাকে 12,000 পুলিশ দিয়ে তাকে মেনটেন করবো? যে 200 বলতো আগে গ্রামে যে এক হাত বাঙ্গির 13 হাত বিচি, তো এখন দেখা যায় যে 200 লোকের সমাবেশের জন্য 12,000 পুলিশের, আপনার পুলিশ 3 পরস্থ আইন শৃঙ্খলা বাহিনী, বিশাল আয়োজন, প্রধানমন্ত্রী যেটা পায়। তো এগুলো হচ্ছে অতীব বাড়াবাড়ি। আপনি যে কথাটা বলেছেন, চাঁদাবাজির বিষয়টা যেহেতু বললেন, একটু যোগ করতে চাই যে এত মানুষের প্রাণে যে অভ্যুত্থান হয়েছে, এখন যদি এই ছাত্ররা আবারও ভবিষ্যতে কোনো কারণে আবারও আন্দোলনে নামতে হয়, তাহলে কি এই যে জনগণের সম্পৃক্ততা, 24-এ যেমন জনগণের সম্পৃক্ততা পেয়েছে, জনগণের আমি বুঝতে পেরেছি আপনার কথা শুনে। জুলাই অভ্যুত্থান সবার, এই যুগের বাংলাদেশের মানুষ দেখেন সবাই কিন্তু যারা আগে নামে নাই, তারাও কিন্তু ওই দিন 5 তারিখে নেমে গিয়েছিল সমস্ত বাংলাদেশে। কেন? এটা হচ্ছে মনের সুখ, মনের আনন্দের জন্য মন থেকে তাদেরকে দোয়া করেছে যারাই এটার সাথে জড়িত ছিল, এই আন্দোলনের যারা শরিক ছিল, তাদের প্রত্যেকের কাছে দোয়াটা এটা আপনিতেই পৌঁছে যায়। ঠিক অভিশাপটাও এরকমই পৌঁছে যায় আপনিতে। আপনি মনে করেন জুলাই অভ্যুত্থান টিকে থাকবে, থাকার কথা, কিন্তু যদি জুলাই অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হয়, 1 বছরে যে ব্যর্থতা আমরা দেখছি, সেটার জন্য তারাই দায়ী, অন্য কেউ দায়ী না। এই যে যারা সামনের কাতারে, যেটা মঞ্জু ভাই বললেন সামনের কাতারে ছিল, এরাই কিন্তু সব কিছু না। আপনার এই টেলিভিশন সেন্টারের আশেপাশে আপনার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলা, তারা যেভাবে জীবন দিয়েছে, তারা কোনোদিন রাজনীতি করে নাই, তারা যেভাবে মাঠে নেমেছে, তারা কি তাদের ওই হিস্সাটা পেয়েছে?
মেয়েরা যেভাবে মাঠে নেমেছিল, মেয়েরা রাত 3টা 2টায় যে মিছিল করেছিল, হাজার হাজার মেয়ে, এবং মেয়েদের পরে ছেলেরা ছিল, সেই মেয়েদের কোথায় এখন তো আর দেখা যায় না। ওই কয়েকজনের হাতে কক্ষিগত হয়ে গেছে একটা স্বাধীনতা, একটা বিপ্লব, একটা অভ্যুত্থান। এটা এই বিপ্লবকে যারা ব্যবহার করছে তারা এই বিপ্লবটাকে ধ্বংস করে দিল। তো এই ধ্বংস করা বিপ্লব নিয়ে তো কথা বলে এখন আর লাভ নাই। তারা যদি ভালো করতো তাহলে তারা না খায় থাকতো, না খায় থাকার মধ্যে কিন্তু সৌন্দর্য আছে। আপনার এটা আগে যে তারা ছিল, তাদের ওই আগের তাদের দেখি তো মানুষ নামছিল মাঠে, বাবা মারা নামছিল। এখনকার তারা ডাক দিক, কয়জন নামবে? এখান থেকেই প্রমাণ হয়ে যাবে। ডাক দিয়ে আপনার চিফ অ্যাডভাইজারের জন্য ডাক দিয়েছিল, 14 জন হয়েছিল। আপনার পহেলা মেয়ের অনুষ্ঠান আপনি যদি দেখেন কয়জন হয়েছিল, আপনি যদি বৈশাখের অনুষ্ঠান দেখেন কয়জন হয়েছিল। তো এইখান থেকেই প্রমাণ হয় যে তারা রাখতে পারবে কিনা। আমরা যেমন 90 আমরা ছিলাম, আমরা 90টা বলি যে 90টাও অনেকটাই ব্যর্থতা পর্যবসিত হয়েছে, কিন্তু অনেক বছর পরে আমরা কিন্তু এখনো যারা 90-এর আন্দোলনের নেতা তাদের কিন্তু মানুষ দ্বিতীয়বার তাকিয়ে দেখে। এই জায়গায় আপনি যেটা বলছিলেন, আমি ওই লাইনটা শেষ করি, তারেক রহমান সাহেব আসবেন কিনা। আচ্ছা, আমি এই প্রশ্নতে একটু ফিরবো। মঞ্জু ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই যে তরুণদের রাজনৈতিক দল যে এখন জনসমর্থন হারাচ্ছে, তাদের বর্তমানে কিছু কর্মকাণ্ড, ঘুষ, নারী কেলেঙ্কারি, তো এটা তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য কতটুকু ক্ষতিকর বয়ে আনে? তরুণদের রাজনৈতিক দল বলতে কিছু ছিল না, সমর্থন হারাচ্ছে বা সমর্থন বাড়ছে এটা তো আমরা মাপতে পারবো না। তরুণরা যখন একটা প্ল্যাটফর্মে ছিল, রাজনৈতিক দলে ছিল না, এবং ইস্যুটা ছিল জনগণের ইস্যু, তখন সবাই এটার সাথে সম্পৃক্ত হয়েছে, একমত হয়েছে। যখন তারা রাজনৈতিক দল করেছে তখন কিন্তু দেখবেন আপনি অনেকেই তাদের রাজনৈতিক দলে যায় নাই। আবার অভ্যুত্থান আন্দোলনে ছিল না এমন অনেকেই তাদের রাজনৈতিক দলে এখন যোগ দিচ্ছে। ইভেন আমরা তো মাঝে মাঝে অভিযোগও পাচ্ছি যে ফ্যাসিবাদের অংশেরও কেউ কেউ দলে যোগ দিচ্ছে। এটা যোগ দিতে পারে, রাজনৈতিক অধিকার সবারই আছে। আমি আওয়ামী লীগের কোনো লোক বিএনপিতে যোগ দিলে, জামাতে যোগ দিলে, এনসিপিতে যোগ দিলে, ইভেন এবি পার্টিতে যোগ দিলে আমি এটাকে খুব বেশি খারাপভাবে দেখতে চাই না, অন্য কারণে। এটা একটা কৌশলগত কারণ। সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগকে যদি ইনট্যাক্ট রেখে দেন তাহলে তো আপনার একটা শত্রু শক্তি আকারে রেখে দিয়েছেন। আপনি যদি তার থেকে কিছু লোক ছুটিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে কমিয়ে ফেলতে পারেন, এটা কৌশলগতভাবে খারাপ না। কিন্তু তাই বলে আপনি খুনি অপরাধীদেরকে করবেন কিনা, কারণ আমাদের তো একটা রাজনৈতিক অধিকারের প্রশ্ন আছে, এটা একটা ভিন্ন আলাপ। আমি আপনাকে যে এই কথাটা আপনি বলছেন যে গ্রহণযোগ্যতা আমাদের সবার কমে গেছে, আমি সেদিন প্রফেসর ইউনূসের সাথে মিটিংয়ে বলেছি, স্যার আপনার গ্রহণযোগ্যতাও কমেছে, আপনার উপদেষ্টাদের গ্রহণযোগ্যতাও কমেছে। আপনি দেখেছেন না, উপদেষ্টারা 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। 9 ঘন্টা অবরুদ্ধ তো উপদেষ্টাদের থাকার কথা না, মাত্র 1 বছরের মধ্যে। আপনি দেখেছেন না যে আগে কোথাও কোনো গন্ডগোল হলে ছাত্র নেতারা এগিয়ে যেতেন। আমি 2-1টা জায়গায় তো দেখেছি হাসনাত গিয়ে সামনে দাঁড়িয়েছে, সিটি কলেজ এবং ঢাকা কলেজের মারামারির সামনে হাসনাত গিয়ে মারামারি থামিয়েছে, পুলিশ থামাতে পারে নাই। কিন্তু হাসনাত সার্জিসরা যদি সেদিন উত্তরায় যেত, আপনার কি মনে হয় উত্তরার লোকদেরকে তারা শান্ত করতে পারত? বা সেদিন যে ছাত্ররা যে ভেঙে ইয়েতে ঢুকে গেল, সচিবালয়ে ঢুকে গেল, সেখানে একটা কনস্পিরেসি আছে, এটা আমরা শুনেছি বা প্রমাণও আছে, কিন্তু সেখানে কি ছাত্ররা এখন যেতে পারছে? যেতে পারছে না। তার মানে কি? তার মানে তাদের সেই মরাল অ্যাকসেপ্টেন্সটা সেখানে আর নাই। তো বরং উল্টোটা হচ্ছে, বরং ছাত্ররা বিভিন্ন জায়গায় ঘেরাওয়ার শিকার হচ্ছে, উপদেষ্টারা বিভিন্ন জায়গায় ঘেরাওয়ার শিকার হয়েছেন। এর আগে আপনার পরিবেশ উপদেষ্টা রেজনা আপু ঘেরাওয়ার মধ্যে পড়েছেন। ডক্টর ইউনূসকে কিছুদিন আগে আমরা শুনেছি, স্যার আপনাকে আরো 5 বছর চাই, 5 বছর চাই। এখন আপনি দেখেন কোথাও আলাপ শুনেন কিনা? শুনেন না তো। আচ্ছা, এটা গেলো আপনার সরকার এবং ছাত্রদের কথা। বিএনপির গ্রহণযোগ্যতা, জামাতের গ্রহণযোগ্যতা কি খুব বেড়েছে? আপনি কি বিএনপির 6000 লোকের এই যে বহিষ্কারের ঘটনা বিএনপিকে কি বিব্রত করে নাই? জামাতের মধ্যেও 2-4টা কি বহিষ্কারের ঘটনা ঘটে নাই? ঘটেছে তো। জামাত যখন বিশাল সমাবেশ করছে, এটা যেমনি তার ভালো দিক, তেমনি ভাবে মানুষ কিন্তু একসময় জামাতকে একটা সিম্পেথির দৃষ্টি থেকে দেখতো। এখন দেখেন, এই আপাও জামাতের প্রতি অনেক সিম্পেথি দেখিয়েছে টক শোতে, যখন জামাত খুব নির্যাতিত ছিল, দেখার নাই? দেখি উনি কিন্তু এখন প্রশ্ন করছেন যে তোমরা 4টা ট্রেন ভাড়া করে কিভাবে ঢাকায় আসতেছো, এত টাকা কোথায় পাচ্ছ? এই যে ধরেন এই জিনিসগুলো, গ্রহণযোগ্যতাটা কিন্তু আমাদের সবাইকে, ইভেন আমি নিজেকেও প্রশ্ন করি। আমাকে অনেকে বলে, ভাই এটা কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এই যে চাঁদাবাজি করবেন, এই যে একজনেরটা দখল করবেন। তো আমরা তো এটা দিয়ে, আমরা তো ম্রিয়মান। কথা হচ্ছে এটা সত্য যে একটা অভ্যুত্থানের পরে আপনি কিভাবে সাধারণ মানুষকে অ্যাকোমোডেট করে একটা, আমরা যে টেলিভিশনে আমরা কি বলি ট্রানজিশন, কাট আউট অ্যান্ড ট্রানজিশন, দুইটা কথা বলি না?
কাট তো মানে একটু ঝাঁকি দেয়, আর ট্রানজিশনটা হচ্ছে চোখের মধ্যে ভালো লাগে আসতে। আপনি যে ট্রানজিশনাল একটা ওয়েতে এসে এই সবাইকে মিলে একটা সুন্দর জায়গায় পাস করবেন, আমাদের তো আলটিমেটলি একটা গণতান্ত্রিক সরকারে যেতে হবে, একটা নির্বাচিত সরকারের কাছেই তো ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই সরকারের জন্ম হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, মৃত্যু হবে একটা নির্বাচনের মধ্যে দিয়ে, এটাই তো নিয়ম। তো সুতরাং এই জায়গাটার মধ্যে যেভাবে করা দরকার সেটা আমরা সবাই ব্যর্থ হয়েছে। আপনি যে প্রশ্নটা তুলেছেন যে ঐক্যটা কেন বিনষ্ট হয়েছে, ঐক্যটা বিনষ্ট হয়েছে স্বার্থের কারণে। আজকে বিএনপি জামাতের দ্বন্দ্ব কেন? 25 বছর ধরে ওনারা একসাথে সংসার করেছেন, একসাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, একসাথে পার্লামেন্টে ছিলেন, একসাথে আন্দোলনে জেলখানায় একে অপরের বালিশ শেয়ার করেছেন, একে অপরের পানি শেয়ার করেছেন। আজকে ওনারা একে অপরকে চাঁদাবাজ রাজাকার বলে আঙ্গুল তুলছেন কেন? এটা সম্পূর্ণভাবে ক্ষমতার স্বার্থের জন্য। ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই, বিএনপিকে সামলাতে পারছে এই যে চাঁদাবাজি, মঞ্জু ভাই যেটা বললো যে 6000 বহিষ্কার, এই চাঁদাবাজি যখন করছে তখন দল দায় নিচ্ছে না, কিন্তু এই কর্মী যখন ভালো একটা কাজ করবে তখন তার ক্রেডিট কি দল ঠিকই নেবে? তাহলে চাঁদাবাজি করলে তাদের দায় কেন নেবে না? শোনেন, বিএনপি চাঁদাবাজি করছে সম্পূর্ণ জায়গায়, এটা সম্পূর্ণভাবে ঠিক না। বিএনপি অনেকখানে তার দখল পুনরুদ্ধারও করছে। চাঁদাবাজি যে ঘটনাগুলো এখন শোনেন, বিএনপি যখন কোনো কথা আসে তখন বলে চাঁদাবাজ, জামাত যেটা করে বলে হাদিয়া, আপনার আর এনসিপি যেটা বলে সেটা বলে অনুদান। হ্যাঁ, তো আপনার বুঝতে হবে যে বিএনপিকে সবাই মিলে, যেহেতু বিএনপি ইলেকশন দিলে ক্ষমতায় আসতে পারে, এই জন্য সবাই মিলে যাতে পা টেনে ধরা যে তুমি কোনোভাবেই তোমাকে উপরে উঠতে দিব না। তো এই কারণটার জন্য, কারণ নইলে বিএনপির কি করার আছে? যাদেরকে আপনার সংশ্লিষ্টতা প্রমাণ পায় বিএনপির সাথে সাথে বহিষ্কার করে। এই জন্য আপনার প্রশ্নের উত্তরটা এই জায়গায় যে তোমাকে তো বলাই আছে তোমার গঠনতন্ত্রে তুমি অন্যায় কাজগুলো করতে পারবে না, যদি অন্যায় কাজগুলো করো তাহলে তুমি ওইখান থেকে তুমি আউট। তো সেইখানে তো তুমি যখন ভালো কাজ করবা, গঠনতন্ত্রে এটাও আছে, ভালো কাজ করবে, ভালো কাজ করার জন্য তার প্রমোশন হবে। এটাই রাজনীতিতে, ভালো কাজ করার জন্য, জনগণের সেবা করার জন্য, উন্নয়নের সেবা করার জন্য। রাজনীতি একটা ডাক্তারি পেশা, হ্যাঁ, সবচেয়ে জনগণের পালস বুঝে। ডাক্তারি পেশা না, ডাক্তারির চেয়েও ভালো পেশা। এই কারণে যে একটা ডাক্তার ভুল করলে একটা রোগী মারা যায়, আর একটা রাজনীতিবিদ ভুল করলে পুরো জাতি মারা যায়। এবং ডাক্তারি একটা রোগীর পালসে হাত দিলে একটা রোগীকেই বুঝে, আর আপনার রাজনীতি হচ্ছে একটা মানুষের পালসে হাত দিয়ে সমস্ত জাতির পালসটা বুঝার চেষ্টা করে, বুঝে। তো সেইখানে এত বড় পেশায় যারা নিয়োজিত তারা কেন এত অন্যায় কাজ করবে? এই অন্যায় কাজ তাদেরকে কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। এবং বিএনপির এই করা ছাড়া বিএনপির আর কি করার আছে? বিএনপি তো মার দিতে পারবে না একটা দেশের নাগরিককে। 18 বছর হওয়ার পরে বাপ মাও মারতে পারে না, বা 18 বছর হওয়ার আগেও মারতে পারে না উন্নত দেশগুলোতে। এইখানে হয়তো বা এইটুকু ধমক টমক দেয়। সেইখানে আপনার অ্যারেস্ট করা, আইনের অনুশাসন, এগুলোর জন্য সব কিছুর জন্য দায়ী সরকার। সরকার নিজে, সরকারের মধ্যে কি আছে এটা গড নোস। সরকার কতটা চায় যে সবাই ভালো থাকুক। সবাই ভালো থাকুক যদি চাইতো তাহলে আইনের অনুশাসনটা কায়েম করতো। অন্যায় যে করতো সেখানেই তাকে অ্যারেস্ট করতো, অন্যায় যে করতো তাকেই শাস্তির আওতায় আনতো। কিন্তু সরকার তো তা করছে না বলেই মব হচ্ছে বলেই আপনার গত 24 সেপ্টেম্বর থেকে আপনার 25 জুন পর্যন্ত পুলিশের নথিতেই শুধু দেওয়া আছে 3554টা খুন হয়েছে। এই যে মার্ডার, এতগুলো মার্ডার হলো, এগুলো তো সবই মব। এর বাইরেও যে মারামারি, কারো হাত নাই কারো পা নাই, এগুলো তো মব। তো সরকার যদি আইনের অনুশাসন কায়েম করতো সত্যিকার অর্থে, সরকার যদি পুলিশকে ট্রমাটাইজ থেকে উদ্ধার করতো, সরকার যদি সামনে এই যে পুলিশ সংস্কার যেটাকে বলে, ওনারা সারাদিন সংস্কার নিয়ে বসে থাকে। মেন যে সংস্কারের দরকার, পুলিশের সংস্কার দরকার, আপনার ইলেকশনে নির্বাচনের সংস্কার দরকার, এগুলাই তো মেন দরকার। এগুলাই তো আমরা চাক্ষুষ দেখি নাই। পুলিশ চরমভাবে ট্রমাটাইজ, কিংবা আগের নফস ছাড়তে পারে নাই, অথবা ওটাও ছাড়তে পারে না, আবার ট্রমাটাইজ রিস্কও নেবে না। সংস্কার নিয়ে বসে আছে তারা কিন্তু বলছে যে বিএনপি সংস্কারের দিকে উদাসীন। সবচেয়ে বেশি বিএনপি সংস্কার মেনেছে। আপনার প্রায় 600 সামথিং সংস্কারের মধ্যে 570-এর উপরে বিএনপি মেনেছে। এখন গণতন্ত্র কি বলে? 51%কে গণতন্ত্র স্বীকৃতি দেয়। সে 51%-এর অনেক বেশি হয়ে গেছে।
সবই কি মানবে এমন কোনো কথা, যখন সব মানা হয়েছে তখন নতুন একটা ইস্যু আইনে দাঁড় করায় দিছে যে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির এরকম তো কোনো কথা ছিল না, না বিএনপির 31 দফায় ছিল, না এই ছিল। এর মধ্যে আবার সিইসি কি বলছে গতকালকে, এই যে এতদিন যাবত পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, বলছে ইলেকশন কিন্তু আগের সিস্টেমেই হবে। সিইসি বলেছে যে ইলেকশন আগের পদ্ধতিতে হবে, যদি পিআর পদ্ধতিতে ইলেকশন করতে চায় তাহলে সংবিধান আইন চেঞ্জ করতে হবে। তো সেটা একটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। তো এইখানে তাহলে এটা আমার তো এখন সংস্কারকে দেখে মনে হয় যে মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিল সাহেব যেভাবে সংস্কারে বসতেন, এখনো ঠিক একই সংস্কার চলছে, একই সংস্কার, খানাপিনা, যেটা সালাউদ্দিন সাহেব বলছে ওখানে গেলে খাওয়া দাওয়া হয় ভালো ভালো, আর কিছুই আগায় না। তো এই সংস্কার নিয়ে সময় ক্ষেপণ করে সরকার যদি চায় যে নির্বাচনকে বুঝাবো যে নির্বাচন তো এই টাইমে করা সম্ভব না, তাহলে সরকারের হয়তো কিছুদিনের সরকার মনে করবে লাভ হচ্ছে চেয়ারটায় বসে থেকে। কিন্তু যেটা মঞ্জু ভাই বললেন যে সরকারেরও যে অধপতন আছে, সরকারেরও যে শেখ হাসিনার কাছ থেকে শেখা উচিত। শেখ হাসিনা এত কিছু মনে করে আমার দেশ মনে করেছে রাখতে পারে না, সবই আমার। তাহলে কি জনগণের পালস বুঝতে পারিনি? অবশ্যই বুঝতে পারেনি। সে জনগণের পালস বোঝার চেয়ে বিদেশি রাষ্ট্রের পালস বুঝছে, এবং সেই প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমেই সে এতদিন টিকে ছিল। এবং এখন যখন নাই, এবং যেহেতু জঘন্যভাবে তাকে চলে যেতে হয়েছে, সেই জঘন্যভাবে চলে যাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষের মিনিমাম সেন্স থাকতো, তাহলে কিন্তু তারা শিখতো। আজকে তারা শিখবে কিভাবে? এই যে মঞ্জু ভাই বললো যে যারা ক্ষমতায় আসছে তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, আমি সবিনয়ে বলতে চাই যারা ক্ষমতায় আছে তারা 2% 3% আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। তারা হাওয়ার উপরে কিভাবে ক্ষমতায় আসছে এটা ওনারা জানে, আর বাকিটুকু যারা পিছন থেকে কলকাঠি নাড়ছেন তারাই জানে। এই মাস্টার মাইন্ড কিন্তু যে ডক্টর ইউনূস সাহেব যাদের মাস্টার মাইন্ড বলছে, সে মাস্টার মাইন্ডের না, মাস্টার মাইন্ড যারা তারা মঞ্জু ভাইদের মতো লোকরা যারা পিছনে বসে থাকে, মিটিমিটি হাসে, কাজ করে, বুঝতে দেয় না, হতে পারে এরকম। তো এই জায়গা থেকে আপনার মনে করেন যে আওয়ামী লীগের মামলা খাওয়া, আওয়ামী লীগের পরে এই সরকারের মামলা খাওয়া লোকও কিন্তু উপদেষ্টা। আওয়ামী লীগের 13 বছর 14 বছর পারপাস সার্ভ করছে, 6 মাস হিসাবে মিলে নাই। সে কি আপনার উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? এরকম বেশ একের অধিক আছে যারা কিনা একদম শ্রুতিবাক্য পাঠ করতো আওয়ামী লীগের নামে, তারা আছে। যারা আওয়ামী লীগের সাথে কাজ করতো তারা আছে, যারা আওয়ামী লীগের সঙ্গে আপনি মনে করেন, আমি বলি যে আপনারা সর্বদলীয় হতে পারে না, আওয়ামী লীগই এখানে বেশি, আর বাকি যে কয়টা আছে সে কয়টা হলো গিয়া বুদ্ধিজীবী। এবং একসময় আপনি মনে করেন চিফ অ্যাডভাইজার একসময় কি আওয়ামী লীগের হয়ে কথা বলে নাই? সে বলছে নিজে মুখে, আমি যদি চাইতাম শেখ হাসিনা অনেক আগেই আমি তাকে সরাতে পারতাম বা আসতে দিতাম না, আমি যদি চাইতাম। তার মানে কি উনি শেখ হাসিনার সাথেই ছিল। তো এই যে এই মানুষগুলা তারা কোনোদিন কি উনি কি কোনো আন্দোলন করেছে? কোনো আন্দোলনে বলেছিল যে শেখ হাসিনার থাকার যোগ্যতা নাই? ওনার নামে মামলা হয়েছে, উনি হাজিরা দিয়েছে, উনার নামে লিফট বন্ধ করে দিয়েছে, উনি হেঁটে হেঁটে উঠেছে, কিন্তু উনি কিন্তু কিছু বলেন নাই। তো আজকে যখন উনি ফয়দাটা পেয়েছেন, জনগণের ভালোবাসা পেয়েছেন, উনি অনেক পুরস্কৃত ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি, প্রথম সারির, কিন্তু এরপরে ওই ইন্টারন্যাশনাল সমস্ত পদক পদবি সব ফেলে দিয়ে উনি কিন্তু যে কোনো মূল্যে, উনাকে দেখে বোঝা যায় যে কোনো মূল্যে বাংলাদেশের রাষ্ট্রের প্রধানই হতে চান। তো বাংলাদেশ একটা গরিব দেশ, তারপরে উনি এটাই চান বলেই 1-11-তে আসেন নাই, চান বলেই এখন আসছে, শুনে না শোনার ভান করছে, দেখে না দেখার ভান করছে। আচ্ছা, একটু আপনাদের নিয়ে এবার নির্বাচনের ট্রেনে উঠতে চাই। সামনে নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি কতটুকু, এবং লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে, ওখানে বলা হয়েছিল যে রোজার আগে নির্বাচন হবে। রোজার আগে যদি নির্বাচন হয়ে থাকে তাহলে বিএনপির 3 মাসের এক কর্মসূচি প্রস্তুত করতে যাচ্ছে কেন? দেখেন, শরৎচন্দ্র নারীদের নিয়ে বলছিল, অবশ্যই যে বলছিল যে বিশ্বাস করিয়া, নারীর চরিত্রে বিশ্বাস করিয়া সংসারে বরং ঠকাও ভালো, অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না। তা এই সরকারের এমন অবস্থা হয়েছে, বিএনপি বিশ্বাস করে ঠকেছে যে এটা বিএনপি বুঝাতে চান না, কিন্তু এই যে বিগত দিন থেকে, অতীত থেকে যে শিক্ষা নিয়েছে বিএনপি, সেই শিক্ষা থেকে কর্মসূচির জায়গায় থাকবে। এটা অনেকটাই যে ছোটবেলা পড়েছিলাম না, যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, বৃষ্টি হয়েছে সুতরাং খেলতে যাইনি, ঘটনাটা এরকম থাকবে। সবই রেডি থাকলো,
সব ভালোই ভালোই মিটলো, আমরাও ভালোই ভালোই তাদের বিশ্বাস করলাম এবং আমরা সুন্দর একটা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নির্বাচন করলাম। নির্বাচনে যদি আমি পাশ করি তাই ভালো, মঞ্জু ভাই পাশ করলে সেটাও ভালো, যেই হোক না কেন আমরা যেন সেই শ্রদ্ধা সম্মান রাখতে চাই এবং এই সম্মানের ভাগিদার ডক্টর ইউনূস সাহেব হোক, এটা আমরা চাই। কারণ আমরা এখনও মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকার আমাদেরই সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদেরই ব্যর্থতা। আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নাই। মানে বিএনপি কি শঙ্কায় আছে নির্বাচনে? বিএনপি শঙ্কায় থাকলে তো কথা বলতো, বোঝা যেত। বিএনপি শঙ্কায় নাই, কিন্তু বাংলাদেশবাসী শঙ্কায় আছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা শঙ্কায় আছে, আপনাদের মতো যারা টকশো করেন, ইউটিউব করেন, তারা শঙ্কায় আছে। কারণ তাদের লেখাগুলো, আপনাদের ভিডিওগুলো দেখলেই আমরা বুঝি যে আপনারা কি পরিমাণ শঙ্কায় আছেন। এখন আপনারা তো আপনাদের জন্য শঙ্কায় নাই, আপনারা এই দেশের রাজনীতিবিদদের জন্য, এই দেশের একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই শঙ্কায় আছেন। তো সেই শঙ্কাটা আমরা মনে করি শঙ্কাই থাকুক, বাস্তবতা যেন ভিন্নতর হয়, সুন্দর একটা নির্বাচন হয়, এটাই আমরা চাই। আমরাও চাই যে দেশে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক, কিন্তু জনগণের এক প্রশ্ন যে এত সময় নিচ্ছে কেন তারেক রহমান দেশে ফিরতে? দেখেন, এটা তো আসলে কিছু একটা ডিফিকাল্ট প্রশ্ন। কারণ আমার মতে আমি বলি যে উনি প্রাইম মিনিস্টার ছিলেন না, উনি বিশ্বে অন্যতম, অনেক নেতাদের মধ্যে অন্যতম। কারণ এতগুলো মানুষের প্রতিনিধিত্ব উনি করেন, কিন্তু অফিসিয়াল প্রতিনিধিত্ব উনি করেন নাই। যে কারণে উনি যে সিকিউরিটি, যে প্রটোকল যেভাবে পাওয়া দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, হয়তো বা বাংলাদেশের সরকার বা অন্য যারা গোয়েন্দা সংস্থা তারা ওইভাবে দিবে কিনা আমি জানি না। তো যে কারণে হয়তো বা উনি চিন্তা করছেন দেশের এই পরিস্থিতিতে, তো খুব সত্তরই উনি আমাদের মাঝে আসবেন, আমরাও সেটা প্রত্যাশা করি। আর মঞ্জু ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই, সেটা হচ্ছে আসন্ন নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবেন কিনা আপনার দল থেকে? না, এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন একটা গণতান্ত্রিক ধারার একটা গুরুত্বপূর্ণ অংশ, বাট এটা একটা কৌশলগত দিক আছে। আমরা যেহেতু নতুন রাজনৈতিক দল, আমরা নতুনভাবে নিবন্ধিত হয়েছি, নতুন মার্কা পেয়েছি, ফলে আমাদের একটা কৌশলগত দিক চেষ্টা করব আমরা সর্বোচ্চ আসনে প্রার্থী দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের এই জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 100 আসন, 110 বা 15 আসনের মতো প্রার্থীদের ব্যাপারে আমরা কিছুটা মানে একমত হয়েছি যে এদেরকে থেকে প্রার্থী করা যেতে পারে। বাকি এককভাবে যেতে চাচ্ছেন? এককভাবে যদি আমরা যাই, মানে প্রথম কথা হচ্ছে এককভাবে নির্বাচনে যাওয়াটাই আমাদের এখন প্রস্তুতি। 2 নম্বর হচ্ছে যদি কোনো জোট তৈরি হয়, মানে নানা ধরনের আলোচনা আছে, জোট, বিএনপি একটা জোট করতে পারে, ইসলামিক দলগুলো একটা জোট করতে পারে, আবার এনসিপি বা নতুন আমরা যারা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি আমাদের একটা জোট হতে পারে। এই ধরনের অনেক আলোচনা আমাদের মানে নির্বাচনী এলাকা নিয়ে তৈরি হবে। তখন প্রাথমিকভাবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আসনে, যদি 300 আসনে দিতে পারি সেটা আমাদের দলের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। সো এটার জন্য আমাদের প্রস্তুতি আছে, প্রস্তুতি চলছে। আপনি যে মনিয়াপা যে ইস্যুগুলো তুলেছেন, যে প্রথম কথা হচ্ছে দেখেন, সরকার এখন যেটা পরিচালিত হচ্ছে, এই সরকারের অভিজ্ঞতার অভাব যেমনি আছে তেমনি এখানে দক্ষ লোকের অভাব আছে। তো সব কিছু মিলিয়ে কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভালো কথা বলেছেন, যদিও এটা নিয়ে হয়তো বিতর্ক হবে। উনি বলেছেন বিদেশ থেকে ভাড়া করে লোক নিয়ে এসে রাষ্ট্র চালানো যায় না, কারণ রাষ্ট্র চালানোর বিষয়টা একটা ভিন্ন মাত্রার ব্যাপার, অভিজ্ঞতার বিষয় থাকে। দেখেন, আমরা রাজনীতিবিদেরা সম্পর্কে সবচেয়ে বেশি সমালোচনা রাজনীতিবিদদের, কিন্তু দিন শেষে দেখেন সবাই তো রাজনীতির কাছে ফিরে আসছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় আন্দোলন করলো, করে আবার তারা কেন রাজনৈতিক দল করতে গেল? নুরুল নুরেরা কোটা বিরোধী আন্দোলন করে এত জনপ্রিয়তা পেয়েছে, এত সমাদৃত হয়েছে, তারপরে তারা রাজনৈতিক দল করতে আসলো কেন? এবং রাজনৈতিক দল করতে এসে কিন্তু যত সমালোচনার মুখোমুখি হয়েছে। নূরকে নিয়ে নানা স্ক্যান্ডালের আলোচনা হয়েছে, তার জনপ্রিয়তা হ্রাস হয়েছে। ঠিক তেমনিভাবে আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের এই যে চাঁদা টাদার সব বিভিন্ন ঘটনা, কারণ আপনি এত বড় বড় প্রোগ্রাম করবেন, তা আপনার টাকা লাগবে না? টাকা পাবেন কোথায়? টাকার রাজনৈতিক দলের মূল উৎসই হচ্ছে ডোনেশন, তাই তো? এখন দেখেন, যখনই একটা ডোনেশনে সে মিউচুয়াল জায়গা ফেল করতেছে, যখন চাপাচাপি হচ্ছে, যখন জোরপূর্বক হচ্ছে, তখন এটা মার্কেটে আসছে এবং মার্কেটে আসার পর দল কি নিচ্ছে? শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। কালকে রিয়াদ যে ছেলেটা, আজকে
তাকে বহিষ্কার করা হয়েছে। তার আগে কিন্তু সে 10 লাখ টাকা চাঁদা নিয়েছে, তখন তো তাকে বহিষ্কার করা হয় নাই। যখন সেটা হয়তো মানে প্রকাশ পায়নি, তখন সেটা প্রকাশ পায় নাই। আপনারা মিডিয়া হয়তো জেনেও চুপ করেছিলেন, বা হয়তো আপনাদের জানতেও পারেন না, হয়তো জানতে পারেন না, চোখে যেটা পড়ে সেটা অবশ্যই প্রকাশ না। সরকারি দলের ব্যাপারে আবার মিডিয়া একটু না দেখার ভান। মঞ্জু ভাই, আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি। মৌলিক কথা বলি, চাঁদাবাজি বলেন আর জোরপূর্বক আর্থিক সুবিধা আদায় বলেন, এটা পুরোটাই ক্ষমতার সাথে রিলেটেড। এবং এটা আমি বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, ইভেন আপনারা কি জানেন না যে সাংবাদিকেরা চাঁদাবাজি করেন? এরকম কথা আছে না যে অমুক সাংবাদিক একটা নিউজ করবে বলে ভয় দেখিয়ে সে পয়সা নিয়েছে। এটা একটা ক্ষমতা তার, এই যে সে আপনার বিরুদ্ধে একটা নিউজ করার ক্ষমতা রাখে। তো দল যখন ক্ষমতাবান হয়, তার দলের মধ্যে চাঁদাবাজের উৎপাদন ঘটে, অথবা চাঁদাবাজেরা হিজরত করে তার দলে চলে আসে। তো এই জায়গাটায় আমি আপনাকে যেটা অনুরোধ মানে বলতে চাই সেটা হচ্ছে, এই জন্য আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে, আমরা আসলে কোনো দলকে স্পেসিফিক চাঁদাবাজ বলতে চাই না। বিএনপির যে ক্ষমতা আজকে আছে, 2 বছর আগে বা 1 বছর আগে বিএনপির সেই ক্ষমতা ছিল না? ছিল। ক্ষমতা থাকলে তো তারা চাঁদাবাজি করে না। ছোট করে একটু জানতে চাই যে পিআর পদ্ধতি, অচেনা এক পদ্ধতিতে নির্বাচনের এত তোড়জোড় কেন, বা এই পদ্ধতি নির্বাচন কেন চাচ্ছেন আপনারা? পিআর পদ্ধতিটা বাংলাদেশে অনেক আগ থেকে আলোচিত হয়েছে। বিভিন্ন দলের, আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জামাত, এরা সবাই, আপনি এদের যদি দলীয় ম্যানিফেস্টো দেখেন, ইভেন আমাদের দলের ম্যানিফেস্টো দেখলে দেখবেন আমরা পিআর পদ্ধতিকে প্রেফারেবল মনে করেছি। যে কোনো একটা পদ্ধতি গণতান্ত্রিকভাবে একদম অ্যাবসলিউটলি ডেমোক্রেটিক্যালি যদি পদ্ধতি ধরেন, তাহলে পিআর পদ্ধতিটা নিয়ার টু মোর কমপ্লায়েন্স উইথ দি ডেমোক্রেসি, বিকজ অফ, কারণ এখানে প্রত্যেকটা ব্যক্তির ভোটের রেশিওটা আপনার কাউন্ট হবে। এইটা এই পয়েন্ট অফ ভিউ থেকে। এখন বাংলাদেশে পিআর শুধু না, পৃথিবীর বিভিন্ন দেশে পিআরের একটা থ্রেট আছে। সেই থ্রেটটা হচ্ছে, যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায় পিআরের মাধ্যমে, তাইলে কি হবে? বিভিন্ন দেশে দেখা গেছে সরকারগুলো সেটেল হয় না, এর সাথে অ্যালায়েন্স করে, পরে সেটা আবার ভেঙে যায়, অ্যালায়েন্স ভেঙে যায়। ফলে আমাদের এখানে পিআরটা কেন আলোচনায় আসে? আমাদের এখানে দলাদলি, ব্যক্তি বিজয়ী হওয়ার জন্য বড় বড় আপনার ব্যবসায়ীরা এসে ঢুকে, কালোবাজারিরা এসে ঢুকে। কারণ আমাদের ফার্স্ট পাস দি পোস্টের সিস্টেম হচ্ছে, আমি যদি কোনো মতে আপনার থেকে বেশি ভোট পাই, আমি এমপি হয়ে যেতে পারবো। ফলে আমি কি করি? আমি অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানিপুলেট করি, নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করি, ভোটারকে ম্যানিপুলেট করি, কেন্দ্র দখল করি, রাতে ভোট করি। এই সবগুলো হচ্ছে ফার্স্ট পাস দি পোস্টের আলটিমেট মিসহ্যান্ডেলিং এর কারণে হয়। সেই জন্য আমরা পিআরটাকে প্রেফার করেছি। এখন এবি পার্টির পজিশনটা পরিষ্কার, এই পিআর না হলে আমি ইলেকশন করতে দিব না, ইলেকশনে যাব না, আমরা এই নীতির বিরুদ্ধে। আমাদের কথা হচ্ছে পিআরটাকে আমরা পপুলার করতে চাই, এবং যদি আপনি পিআর এবং ফার্স্ট পাস দি পোস্টকে যদি একসাথে একটা বাদ দিয়ে একটা করতে না চান, তাহলে মিক্সড করেন, তাইলে ওই যে আপনার একক সংখ্যাগরিষ্ঠতার সমস্যাটা আবার মিটে যায়। জি, ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং ডক্টর নীলুফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই দেশে একটি সুষ্ঠু ধারা নির্বাচন অনুষ্ঠিত হোক। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠে নিয়মিত আয়োজন কালের সংলাপ। আজ এ পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।